আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুর্শিদউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আমাদের নবম দশম শ্রেণীর ক্লাস আজকে আমি পড়াবো সপ্তম শ্রেণীর সাধারণ গণিত। সপ্তম শ্রেণীর আমাদের গত কিছুদিন আগে ত্রিকোণমিতি অংশ বীজগণিত এবং পাটিগণিত হয়েছিল, জ্যামিতি অংশ পড়ানো হয় নাই লকডাউনে। এই জন্য আমরা আজকে জ্যামিতি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের জ্যামিতির অষ্টম অধ্যায় পড়ানো হয়েছিল প্রথম সেমিস্টারের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে, আর নবম অধ্যায়ের প্রথম উপপাদ্যটা পড়ানো হয়েছিল। আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ে যে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য আছে বা প্রমাণ আছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার আগে ত্রিভুজ সংক্রান্ত ত্রিভুজের কিছু পরিচিতি জানা দরকার, ত্রিভুজ সম্পর্কে আরো কিছু জানা দরকার। সেই জন্য আমি কিছু তথ্য দিচ্ছি যা আমাদের নবম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, যা উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে। যেমন একটা ত্রিভুজ যদি আঁকি, আমরা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব না, কারণ এগুলি আগে করা হয়েছে। যে এবিসি একটা ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার আমরা জানি: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি বাহু অসমান সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু অসমান সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। তারপর হচ্ছে কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা যে বোর্ডে দেখা যাচ্ছে যে ত্রিভুজটা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, এই জন্য এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয়, দেখো এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় কোণ, এই জন্য এই কোণটা হবে স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটা কি? যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয় সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমকোণ অপেক্ষা ছোট, 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্মকোণ। যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রির চিহ্ন, তাই না, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং কোণভেদে আমরা ত্রিভুজ তিন প্রকার জানি: সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ। আজ আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের বিভিন্ন তথ্য দিব যা অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও প্রয়োজন হবে। যেমন মধ্যমা কি? যে ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখো এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, এ বি সি। যে কোনো একটা শীর্ষবিন্দু আমি যদি সিলেকশন করি, এ যদি শীর্ষবিন্দু হয়, এ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু। শীর্ষবিন্দু থেকে সংজ্ঞা যদি আমি লিখি এইভাবে: শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহু কোনটা? বিসি। বিপরীত বাহুর মধ্য বিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। কি বলা হয়? মধ্যমা বলে। যে ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা? এ থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দু আমি ডি নির্ণয় করি, ডি যদি মধ্যবিন্দু হয় তবে এডি হচ্ছে মধ্যমা। চিত্রে কি এ বি সি ত্রিভুজ এর মধ্যমা এডি। এ হলো মধ্যমা। মধ্যমা সম্পর্কে আমরা এই তথ্যটা জেনে নেব। যে ত্রিভুজের, আচ্ছা তোমাদের লেখা দেখা যাচ্ছে কিনা সে সম্পর্কে একটু তথ্য দিও। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, আমি যদি এখন বি থেকে শীর্ষবিন্দু মনে করি, বি থেকে বিপরীত বাহু এসি মধ্যবিন্দু যদি আমি আরেকটা ধরি ই, যদি মধ্যবিন্দু হয়, বি হচ্ছে একটা মধ্যমা। বিটা কি? একটা মধ্যমা। যদি সি থেকে এ বির মধ্যবিন্দু আমি এফ নিই,
এই সিএফ হচ্ছে একটা মধ্যমা। সুতরাং এখানে আরেকটা তথ্য আমরা ক্লিয়ার করে রাখি যে মধ্যমা ত্রয়, কয়টা মধ্যমা? তিনটা মধ্যমা। এডি একটা মধ্যমা, ডি বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা। মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করছে, কোথায় ছেদ করেছে বলো? ও বিন্দুতে, তাই তো? বোঝা যাচ্ছে তো? ও বিন্দুতে ছেদ করে, একটা বাহু আরেকটা বাহুকে ছেদ করে। এই ছেদ বিন্দুটা যদি আমি এইভাবে অনুপাত করি, এ ও অনুপাত ও ডি, তখন 2:1 অনুপাতে বিভক্ত করবে। তার মানে কি, ও এ হচ্ছে 2 ভাগ আর ও ডি হচ্ছে 1 ভাগ। যদি ও এ 2 সেন্টিমিটার হয়, ও ডি হবে 1 সেন্টিমিটার। সুতরাং মধ্যমা এমন একটা বিন্দু যা যা কোনো বাহুকে, যে এডি বাহুকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই তথ্যটা জানলেও ভালো হয়, কিন্তু মেইনলি তোমরা এটা জানলে হবে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা হচ্ছে মধ্যমা। ক্লিয়ার? তারপর আমরা এগুলি কিন্তু লাগবে বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার জন্য। এই গেল। এরপরে আসো বহিস্থ কোণ কি? ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের অন্তস্থ কোণ। যদি আমি এবিসি ত্রিভুজ আঁকি, এই এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম। এবিসি ত্রিভুজের ভিতরে যে কোণগুলি আছে, যেমন এই 1 কোণ, এই 2 কোণ, এই 3 কোণ, এই কোণ এবিসি, বিএসি এবং এসিবি হলো কি কোণ? অন্তস্থ কোণ, হলো অন্তস্থ কোণ। এই তিনটা হলো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে ভিতরে কোণ। অন্তস্থ মানে কি? অন্তস্থ, বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার দরকার। এই অন্তস্থ, অন্তস্থ কোণ। আমরা অন্তস্থ কোণ কি পেলাম? ত্রিভুজের ভিতরে যে কোণ সেটা হলো অন্তস্থ কোণ। যে এই কোণ আর এই তিনটা কোণ থাকে, ত্রিভুজের ভিতরে তিনটা কোণ হলো অন্তস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহু, মনে করো বিসি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম। কি পর্যন্ত বর্ধিত করেছি? ই পর্যন্ত। বিসি বাহু, অথবা আমরা কিন্তু এ বি এসি বাহুকে বর্ধিত করতে পারতাম, অথবা এস বি এ বি বাহুকে বর্ধিত করতাম। এই সাইডে যেদিকেই বর্ধিত করা হোক না কেন, আমরা বাইরে যে কোণ উৎপন্ন করছি, দেখো একটা কোণ উৎপন্ন পাওয়া গেছে এই জায়গায়। এই যে কোণটা কি কোণ? এ সিই হলো কি? ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ। বহিস্থ কোণ। আমরা এটা বুঝতে পারছি তো? বহিস্থ কোণ কি, অন্তস্থ কোণ কি? বহিস্থ কোণ হচ্ছে বাহিরের কোণ। বহিস্থ কোণ কি? বাহিরের কোণ, ত্রিভুজে যার অবস্থানটা থাকবে না। তার মানে দেখো এই যে এ সি এটা ত্রিভুজের বাহিরে আছে, সুতরাং এটা হচ্ছে বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? এবিসি ত্রিভুজের। এখন এমন একটা অনুসিদ্ধান্ত আছে যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ এটা কিন্তু আমরা উপপাদ্যে ব্যবহার করব যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো সুতরাং এই তথ্যগুলি কিন্তু মনে রাখতে হবে। আর তোমাদের ক্লাসে আছে 2 জন, তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের ক্লাসমেট অন্যান্য স্টুডেন্টদেরকে, যাতে লাইভ ক্লাসটা দেখতে পারে। লাইভ ক্লাসে তোমরা মেসেজ দিয়ে জানাবে, স্যার অঙ্কটা এখানে বুঝতে পারি নাই, অথবা দেখাটা অস্পষ্ট দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন তথ্য দিবে আশা করি। তোমরা একটু শেয়ার করে দাও যারা আছো লাইনে। আর আমি সূক্ষ্ম জিনিসগুলি দেখাবো। বেসিক্যালি জ্যামিতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ব্যবহারিক দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য জ্যামিতিটা জানা খুবই দরকার। আর জ্যামিতিটা সহজ, পরিবর্তন আসে না। আর কি বললাম যে এই যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ পাইলাম, অন্তস্থ কোণ 3টা, এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ 1টা। হ্যাঁ, বহিস্থ কোণ কিন্তু আরো বের করা যাবে। তুমি যতগুলি বাহু বাড়াই দিবা ততগুলি বহিস্থ কোণ উৎপন্ন হবে। ওইদিকে না যায়, আমি বলছিলাম যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়,
বিসি কে বর্ধিত ই পর্যন্ত যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বিপরীত বলতে এই পাশাপাশি কোণ না, এই যে দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ সিই সমান এ বিসি প্লাস এ বিএসি। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা একটা সূত্র, অনুসিদ্ধান্ত এটা, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তোমাদের বইয়ে দেখবে, আমরা বাংলা বই বা ইংরেজি বই বা বিজ্ঞান সমাজ বই পড়ে যেমন গল্প পড়ি, এরকম গণিত পড়লে গল্পটা পড়তে হবে। উপপাদ্য যে মুখস্থ করবা, এর আগের যে ভিতরে তথ্যগুলি থাকে সেটা অবশ্যই পড়তে হবে। আমি সেই আলোকে কিছু আলোচনা করতেছি, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আচ্ছা, এরপরে আছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা এইটা হলো সন্নিহিত কোণ। এই বহিস্থ কোণের সন্নিহিত কোণ হচ্ছে এটা, এই সন্নিহিত কোণ না, বিপরীত অন্তস্থ কোণ বলতে এই দুটার কথা বলছি। এরপরে আসো একটা ত্রিভুজের কয়টা কোণ, এটা পড়ানো হয়েছে, আজকে ওই উপপাদ্যটা পড়াবো না। একটা ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি, এই একটা ত্রিভুজ তোমাদের উপপাদ্য বইয়ে এক আছে, ওইটা বেশি বুঝাবো না আজকে, শুধু একটু আইডিয়া দিচ্ছি। কয়টা কোণ? তিনটা কোণ। এ কোণ বলতে যে বিএসি কোণ প্লাস বি কোণ এবিসি কোণ প্লাস সি কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে দুই সমকোণ হবে। সুতরাং একটা কাগজ যদি তুমি নাও এইভাবে, আর একে তিনটা খণ্ড করো এইভাবে, এই তিনটা খণ্ড যোগ করলে কত হবে? এই সম্পূর্ণটা হচ্ছে, এটা 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার দেই, এটা 3 নাম্বার যদি দেই, তখন এই তিনটা কোণ দেখো একটা সরল কোণ হয়ে গেল। একটা সরল কোণ, এই তিনটা কোণ কি সরল কোণ না? আমরা জানি সরল কোণের মান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। সুতরাং একটা কাগজ যদি আমি প্লেন কাগজ নেই, তারপর যদি তিনটা খণ্ড করি, তবে ওই তিনটা কোণ যদি এই তিনটা কোণের সাথে অ্যাডজাস্ট করি, জানি এটা 1 নাম্বারের সাথে মিলে গেছে, এটা 2 নাম্বারের সাথে মিলে যাবে, এটা 3 নাম্বারের সাথে মিলে যাবে। যদি মিল হয়, একেবারে মিল হবে, তার মানে কি এই তিনটা কোণ যে কথা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি একই কথা। তোমরা কাগজ কেটে তারপর সেটা পরীক্ষা করতে পারো। তাছাড়া গাণিতিক প্রমাণ, সেটাও তোমাদের উপপাদ্য একে আছে, একের উপপাদ্যটা হয়ে গেছে। আমরা উপপাদ্য 2 এ চলে যাব। যে ত্রিভুজের বাহু, দেখো আমরা তো এতক্ষণ কোণ সম্পর্কে আলোচনা করছি, শুধু কোণের সাথে কোণের কি সম্পর্ক হয়, কোণের সাথে বাহুর কোনো সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে আমরা এখন একটা উপপাদ্য পড়াতে পারি। সেটা হলো, যেমন তোমাদের বইয়ে উপপাদ্য 2 এ বলা আছে যে এই একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ দিলাম, এটা যদি এ দেই, এটা বি, এটা সি। তোমরা বলো তো দেখি, এখানে তিনটা বাহু কি সমান? অবশ্যই সমান না। এ বি বাহুটা ছোট এসির তুলনায়, এসি বাহুটা বড়। এখন দেখো কোণ কিন্তু সমান না, কোণের মধ্যে দেখো এই দুটা কোণ ছোট মনে হয়, এটা বড় দেখা যায়, সমকোণ। যদি আমি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তার মানে কি এই দুইটা কোণের সাথে যদি আমি তুলনা করি, এখন দেখো এই বিপরীত বাহুটা বড়, এসি বড় দেখাই যাচ্ছে, কিন্তু তিনটা বাহুর তুলনায় এসি বাহুটা বড়। আমি যদি এসি বাহুটা বড়ই মনে করি, এসি বড় করি, কার সাথে? এর সাথে তুলনা করি, নাকি এ বির সাথে? এই বড় গ্রেটার দেন এ বির তুলনায়, এ বির তুলনায় যদি এসি বড় দেখাই যাচ্ছে, মাপলে পরিমাণ করলে আমরা সেই স্কেলটা যদি মাপি, সেটা আমরা দেখতে পাবো। এখন দেখো বৃহত্তম বাহুর বিপরীত কোণটা, যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ, বিপরীত কোণটা কি, নাম কি বলতো? এ বি সি। দেখো এটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাই না? এই কোণটা একটু বড় দেখা যাচ্ছে না? আর এই যে ক্ষুদ্রতম কোণের বিপরীত হচ্ছে এই কোণ, তাই না? এই কোণ আর এই কোণের কথা, এই কোণটা ছোট দেখা যাচ্ছে না? আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ নাম কি হবে? এ সি বি। এই দুইটা কি সমান? অবশ্যই সমান না। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় হবে। দেখো দেখতে মোটা মনে হয়, এটা চিকন মনে হয়, তাই না? সুতরাং
বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় হবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা। এটা আমরা উপপাদ্যটা প্রমাণ করব যে বৃহত্তম বাহুর এসি এর বিপরীত কোণ বড় হবে, মানে কি হবে, এই যে প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে এই এ বি সি বড়। কেন? এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বি সি, আর ক্ষুদ্রতম বাহু যদি এ বি ধরি, এ বির বিপরীত কোণ কোনটা? এটা বড়, গ্রেটার দেন কোনটা? এ সি বি। তার মানে আমরা এটা আসলে কি সত্য কিনা সেটা আমরা প্রমাণ করব। বুঝতে পেরেছ সবাই? প্রশ্নটা দেখো, তোমরা উপপাদ্য দুইটা এখন মিলিয়ে নাও। যে উপপাদ্য দুইটা কি ছিল প্রশ্নটা পড়ে নাও। কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। কেমন এলোমেলো মনে হয়? আমি আবার ত্রিভুজ দেখে বলি। কোন ত্রিভুজের একটি বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হলে, দেখো এই বাহুটা এই বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণ, এই যে এ বি সি কথা বলছে, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তার মানে কি বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বড়, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ছোট। এটা প্রমাণ করতে হবে। অঙ্কনটা লেখার প্রয়োজন নেই। অঙ্কনটা হচ্ছে এসি তো যেহেতু বড়, এসি বড়, এ বি ছোট, এই জন্য এ বি এর সমান করি। অঙ্কনটা হলো এ বি সমান এ সি থেকে লিখতে হবে, এ সি থেকে এ বি সমান এ ডি অংশ কেটে নিই। দেখো এই এ বি অংশ কেটে নিলাম এই পর্যন্ত, মনে করো এ বি আর এ ডি সমান, এ বি এ ডি সমান কেটে নিলাম। তারপর আমার অবশ্যই যোগ করতে হবে বি কমা ডি, যোগ করি। এই যে যোগের ক্ষেত্রে তোমাদের এই কমাটা ব্যবহার করতে হবে, কারণ অনেকেই কমা ব্যবহার করা হয় না। কমা যদি ব্যবহার না করা হয় সেটা কি হয়ে যাবে? বাহু হয়ে যাবে। এই জন্য কমাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রমাণটা আমি একটু লিখি। বিশেষ নির্বাচনটা কি? আবার প্রথমতে যদি বলি, বিশেষ নির্বাচন হচ্ছে এ বি সি ত্রিভুজের বৃহত্তম বাহু এসি ক্ষুদ্রতম বাহু এ বি হলে প্রমাণ করতে হবে যে, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি হলে প্রমাণ করতে হবে যে, এটা লিখতে হবে না, প্রমাণ করতে হবে যে এ বি সি বড়, গ্রেটার দেন মানে বড় এ সি বির তুলনায়। ক্লিয়ার? অঙ্কন বললাম এ বি এর সমান করে এসি থেকে এ ডি অংশ কেটে নিই, ডি কমা বি যোগ করি। এখন দেখো আমরা যে আগের কথাগুলি বলছিলাম যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ অপেক্ষা বড়, অথবা আরেকটা তথ্য বলা হয় নাই, সেটা হলো কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, এখন দেখাই, এই দেখো এই বাহুর এই বাহু যদি সমান হয়, এই দুইটা কোণ সমান হবে এ বি সি। তার মানে এ বি সমান এ সি যদি হয় তবে বি কোণ সমান সি কোণ। এটা আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান হবে। সেই ক্ষেত্রে আমরা প্রমাণ যদি করি যে, আমরা যেহেতু এ বি সমান এডি কেটে নিয়েছি, সুতরাং ত্রিভুজ এ বি ডি এর এ বি সমান এডি। সন্দেহ নেই তো? কারণ অঙ্কনে আমরা বলছি। সুতরাং এ বি ডি সমান এ ডি সি। এই দুইটা কোণ কি? এই যে এখানে এই কোণটা বললাম আর এই কোণটা বললাম, এই দুটো কি কোণ? সমান। এই দুটো কোণ কি? সমান। এরপরে বলবো ওই যে বহিস্থ কোণের কথা। যেমন দেখো এটা হলো বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? ত্রিভুজ বিডিসি। এই ত্রিভুজ বিডিসি এর প্রথমে এবিডি, পরে বিডিসি এর
বহিস্থ কোণ বড়, বহিস্থ কোণের নাম কি? এডিবি গ্রেটার দেন বিপরীত অন্তঃস্থ কোণ তুলনায়। আমরা জানি আগে যে পড়েছিলাম সেটা কি, বহিস্থ কোণ বড়, বড় না, বলছিলাম বিপরীত দুইটা কোণের সমষ্টি সমান। দুইটা কোণের সমষ্টির যদি এটা বড় হয়, তার মানে কি একটা কোণ যদি নিয়ে অবশ্যই ছোট হয়ে যাবে। এই জন্য গ্রেটার দেন বিসিডি। বিসিডি দেখো ভালো করে খেয়াল করো, এই বহিস্থ কোণ বড় এই বিপরীত অন্তঃস্থ কোণের তুলনায়, নাম কি? বিসিডি। এখন এ বি সি, এ বি ডি, এ ডি বি সমান। আবার এখন এই ত্রিভুজ বলছে এটা বড় এটা ছোট, তাই না? এখন এখানে কি লিখছি, এখানে কোনো মান বসানো যায় কিনা দেখো। এ বি, এ বি ডি, এ ডি বি হবে। এখানে কি লিখছি? ডি লিখছি কেন? বি। এ বি, এ বি ডি, এ ডি বি, বি হবে। এখন দেখো এটা এটা এক না, এটা যে আমরা কি লিখতে পারি? এ ডি বি, এ বি ডি গ্রেটার দেন বিসিডি। কোনটা সমান একটু ভালো করে খেয়াল করে, কিন্তু আমরা এ ডি বি সমান এ বি ডি পাইছি, এই এ বি ডিটা এখানে এটা স্থানান্তর করছি। ঠিক আছে? কেন স্থানান্তর করলাম? যাতে আমরা এই কোণ আর এই কোণের সম্পর্কে তুলনা করতে পারি। দেখো কি পাইছি, এই যে এই কোণটা তুলনায় এই কোণের তুলনায়, তাই না? তার মানে কি এই সম্পূর্ণ কোণ অবশ্যই বড় হবে এই ছোট কোণের তুলনায়, কারণ এটা একটা অংশ। এখানে একটু সমস্যা হতে পারে যে এ ডিবি টা বড়, কোনটা? এই এ বি সি ডি, বি সি ডি যে কথা, এ সি বি একই কথা। তার একটা লাইন লিখি, বা এ বি ডি গ্রেটার দেন কি লেখা যায়? বি সি ডি যে কথা, এ সি বি একই কথা, এ সি বি একই কথা। ক্লিয়ার? দেখো এই সি বি সি বি একই আছে, ডি জায়গায় শুধু এ বসাই দিছি। এখন তুমি চিন্তা করো যে এই যে ভিতরে এই কোণটা যদি এটা বড় হয়, তার মানে এই সম্পূর্ণ কোণটা কি অবশ্যই এটা বড় হবে। সুতরাং এবিসি সুতরাং কি লেখা যাবে? আমি এই অংশটা মুছে দিই। এবিডি বড়, এসিডি ছোট। তিনে বলা যায়, এটা ধাপ আছে, এটা এক ধাপ, এটা দুই ধাপ, এটা তিন ধাপ। আবার ধাপ লিখতে পারো, না লিখলে হবে। আবার এই সম্পূর্ণ কোণটা এ বি সি কোণটা বড় কার তুলনায়? এ বি ডির তুলনায়। দেখো বুঝছো কিনা? এই যে এ বি সি কোণটা এ ডি বি ডি একটা অংশ, একটা গুণে দুইটা অংশ যদি হয়ে যায়, তো অবশ্যই সম্পূর্ণ কোণটা যে কোনো একটা অংশ চেয়ে বড়, এটাই বলা হয়েছে। ঠিক আছে? এখন তুমি বসায় দিতে পারো। এখানে কি লিখছি দেখো, এ বি ডি, এ বি ডি যদি এ বি ডিটা বড় হয় ওটা এ সি বির তুলনায়, তার মানে কি? সুতরাং এ বি সি টা অবশ্যই বড় হবে এ সি বির তুলনায়। এই দুইটা তুলনা করো। এই যে এ বি ডি ছোট, তার মানে এখানে বড় হলো কি? এটা হচ্ছে আরো ছোট, এটা তুলনা করো। যদি মনে করি এইভাবে বলি, এ গ্রেটার দেন বি, আবার বি গ্রেটার দেন, তার সি সবচেয়ে ছোট না, আমরা কি লিখতে পারি না? সুতরাং এ গ্রেটার দেন সি লিখতে পারি। এর চেয়ে বি ছোট, বির চেয়ে সি ছোট, তার মানে এর চেয়ে সি তো অনেক ছোট। এইরকম এখানে বলছি এ বি ডি ছোট কার তুলনায়? এ বি সি তুলনায়। সুতরাং এ সি বি তো এ বি তুলনায় আরো ছোট, এটি তো প্রমাণ করতে বলছে। সুতরাং আমাদের প্রমাণটা হয়ে গেল যে এ বি সি কোণটা বড়, কি বিপরীত বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বড় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা। আমরা কি এটুকু বুঝতে পারছি? লাইভে কেউ নেই, আশা করি সবাই পরে ভিডিওটা দেখে নিবে। আর তোমরা পরের চেয়ে লাইভ ক্লাসে সংযোগ দিতে হবে। আগামী ক্লাস থেকে, ঈদের বিশেষ করে ঈদের পর থেকে তোমাদের রুটিন
করা হয়ে গেছে, পেয়ে যাবে অনলাইনে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পেজে। সুতরাং ওই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে, রুটিন অনুযায়ী তোমাদের শিডিউলটা ঠিক রেখে যখন তোমাদের লাইভ ক্লাসে ঢুকো তোমাদের রোল নাম্বার, শ্রেণীর নাম, নিজের নাম, তিনটা তথ্য দিতে হবে, নাম, শ্রেণী, রোল, এই তিনটা তথ্য দিয়ে মেসেজ পাঠিয়ে দিবে। সে অনুযায়ী আমরা কি করব, খাতায় রোল কল করব, ডাকবো যে কে কে লাইভ ক্লাস করে কে কে করে না। যে করবে না তার জন্য কে কোনো একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমরা তো এক ক্লাসে স্থির থাকবো না, এখন আছি 7-এ, পরে উঠবো 8-এ। সুতরাং অবশ্যই তোমরা লাইভ ক্লাস ঈদের পরে দেখতে হবে রুটিন মাফিক। প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে 2টা 3টা এরকম থাকতে পারে, 4টাও থাকতে পারে। সেটা রুটিন দেখে রুটিন অনুযায়ী এক এক সময় এক এক ক্লাস হবে, নির্দিষ্ট সময় না। নির্দিষ্ট সময় কিন্তু প্রতিদিন একই সময় না, বিভিন্ন দিনে বিভিন্ন সময় থাকবে। রুটিন দেখে তারপর অনলাইনে ক্লাসে অবশ্যই থাকতে হবে, নচেত ব্যবস্থা নেওয়া হবে যে কোনো কিছু। ক্লিয়ার? আচ্ছা, সুতরাং আমরা এই তথ্যটা সবাইকে জানিয়ে দিব যে ঈদের পরে অবশ্যই লাইভ ক্লাসে থাকতে হবে এবং নাম, শ্রেণী, রোল এই তিনটা তথ্য দিয়ে মেসেজ দিতে হবে। মেসেজ দিয়ে আমরা কোয়ান্টিটি দেখবো কয়জন লাইভে, যেমন এখন আছে লাইভে 3 জন, আর 3 জনকে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, কারণ মেসেজ সেভাবে লেখা হয় না। হ্যাঁ, তখন মেসেজ দেখতে হবে যে কে কে আছে, তখন ওদের নামটা কাউন্ট করতে হবে। তার মানে আমরা উপপাদ্যটা আরেকটু বলি, যাতে তোমাদের রিভিশনটা হয়ে যায়। যে এবিসি একটা ত্রিভুজ, আমি আরেকটু ক্লিয়ার করি এখানে, যে তাতে তোমাদের কি এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোন ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ ছিল, এ বি সি একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের যেগুলো একটা বাহু তো বড় মনে হচ্ছে, কোন বাহুটা মনে হচ্ছে? এসি বাহু আমি বড় ধরলাম, বড় ধরতে হবে না, বড়ই আছে। আর এই দুইটা বাহু থেকে এ বি বাহুটা নিলাম, এ বি বাহুটা ছোট, এসি বাহুটা বড়, এ বি বাহুটা ছোট। প্রশ্ন হলো যে বৃহত্তম বাহুর বিপরীত কোনটা বৃহত্তর হবে, তার মানে কোন কোনটা প্রমাণ করতে হবে? এ বি সি কোনটা বড়, আর ক্ষুদ্রতম কোণের, যে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা ছোট হবে, তো কোনটা কি? এ সি বি, এটা প্রমাণ করতে হবে। দেখো আমি শেষে কিন্তু প্রমাণ মিলে গেছে। সেটার জন্য বিশেষ নির্বাচনটা, এটা অঙ্কনটা হচ্ছে যেহেতু এসি বড় এ বির তুলনায়, সুতরাং এ বি সমান করে এ ডি অংশ কেটে নিলাম, তারপর ডি কমা বি যোগ করি। প্রমাণের শুরুতেই আছে এ বি ডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এ বি আর এ ডি সমান অঙ্কন অনুসারে। তো এটা আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে, সাইড নোট দিতে হবে কিন্তু, এটা সাইড নোট আছে, এটা অবশ্যই তোমরা দিবা, বইয়ে আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু ভূমি সংলগ্ন দুটি কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান, তাতে আমরা এই দুটা কোণ সমান পেয়ে গেলাম, এই কোণ আর এই কোণ। পরে বলছি এই যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড়, তার মানে কি এ বি ডি সি ত্রিভুজের এ ডি বি বড় কার তুলনায়? বি সি ডির তুলনায়। এটা লিখছি এখানে। এখন এখানে মান বসেছি, দেখো এ ডি বি মিলছে না, এটা যে আমরা এ বি ডি বসানো হয়েছে, এই যে এখানে এর নিচে দুইটা, আর এটা যা আছে তাই। এটা কি কিন্তু পরিবর্তন করা যায়, বি সি ডি যে কথা, এ সি বি একই কথা, এই যে এ সি বি লিখছি, কারণ আমার প্রমাণে এ সি বি আছে, তাই না? এ সি বি নিয়ে আসলাম। এখন এইটা পরিবর্তন করতে হবে, এ বি ডি, এটার জায়গায় আমরা এ বি সি লিখতে পারি কিনা। এখানে বলতেছি এ বি সি বড়, এ বি সি বড় এ বি ডির তুলনায়, কারণ একটা কোণের ভিতরে যদি আরেকটা কোণ থাকে, যেটা ভিতরে থাকে সেটা ছোট, এই যে ভিতরে হলো এই কোণটা, দেখো এই কোণটা হলো ভিতরে, আর বড় সম্পূর্ণ হচ্ছে বড় কোণ, তার বড় কোণটা ভিতরে একটা কৌটার ভিতরে যদি আরেকটা কৌটা রাখি, যেটা ভিতরে থাকবে সেটাই ছোট, এরকম এটা হলো ছোট কৌটা, তার মানে এটা বড় কোণ। একটা কোণ আরেকটা কোণের অংশ, এটা লেখা আছে কি একটা কোণ আরেকটা কোণের অংশ। এখন দেখো এটা মিলে গেছে। এই জায়গায় এখানে একটু দেখো যে আমি বলছিলাম এ অপেক্ষা বি যদি বড় হয়, বি অপেক্ষা সি যদি বড় হয়, তো অবশ্যই এ অপেক্ষা সি অবশ্যই বড়, এ বড় সি তুলনায়। সেই জায়গায় দেখো এখানে বলছি এ বি সি
সরি এ বি সি বড়, এ ডি বৃত্ত নয়। এখানে বলছে এ বি ডি বড়, এ সি বৃত্ত নয়। তার মানে এটা যদি সি ধরো, এটা যদি এ ধরো, তার মানে এটা বড় এই সির তুলনায়, এটাই লিখে দিয়েছি। ক্লিয়ার? সুতরাং আশা করি উপপাদ্যটা একেবারেই সহজ মনে হবে, পারবা। যে কোন ত্রিভুজের দুইটি বাহু বড় হলে বিপরীত কোণ বড় আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ছোট। আচ্ছা, এই উপপাদ্যটা মুখস্থ করার চেয়ে বুঝা বুঝা লিখতে হবে। উপপাদ্য শেখার প্রসেস হলো চিত্র আঁকবা, চিত্র দেখে দেখে আমি যেভাবে পড়েছি নিজেকে পড়াইতে হবে, তবেই উপপাদ্যটা পারা যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 3 হচ্ছে এটার উল্টাটা, যে ত্রিভুজের যে কোণ বড় হবে তার বিপরীত বাহু ছোট হবে, যে কোণ ছোট হবে তার বিপরীত বাহু বড় হবে, এইরকম, মানে এটার উল্টাটা। সুতরাং আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমরা আগামী ক্লাসে, লাইভ ক্লাসে অবশ্যই মঙ্গলবারে থাকবে। যদি বোর্ডে না দেখায়, আমি খাতা কাগজে লিখে লিখে পেন্সিল কম্পাস দিয়ে বুঝিয়ে দিব, আর তোমাদের সম্পাদ্য পড়াবো। হ্যাঁ, সুতরাং তোমরা আগামী ক্লাসে নিজে দেখবে এবং অপরকে শেয়ার করে দিবে, যেন লাইভ ক্লাসে যেন উপস্থিত থাকে। আর লাইভ ক্লাসে অবশ্যই তোমরা এখন থেকে চর্চা করো নাম, শ্রেণী, রোল লিখে একটা মেসেজ দেওয়ার। আর কোনো সমস্যা থাকলে ওই মেসেজটাও দিবে, স্যার আমরা এই লাইনটা বুঝি নাই, পরের ক্লাসে আমি অবশ্যই সেটা দেখিয়ে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঘরে থাকো, বেশি বেশি লেখাপড়া করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।